কোনো একটি শাসক দল যদি দীর্ঘদিন শাসন ক্ষমতায় থাকে, তার ফলে সেই শাসক দলের ওপর জনগণের তরফ থেকে একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর তৈরি হয়। এটা তো আমরা সকলেই জানি। একটা প্রতিষ্ঠান বিরোধী মতামত তৈরি হয় এবং সেই শাসক দলের পিছনে যদি তাড়া করে অসংখ্য ধরনের দুর্নীতির অভিযোগ, যদিও সেগুলো প্রমাণ সাপেক্ষ, কিন্তু বহু তদন্ত, বহু রকম কেলেঙ্কারি, এগুলো যদি প্রচুর পরিমাণে সেই শাসক দলের বিরুদ্ধে উঠে আসে এবং সেই শাসক দল তার সামনে যদি দেখে যে আমরা এই সমস্ত মাধ্যম দিয়ে অনেক বেশি চাপে পড়ে যাচ্ছি, এবং তার মুখোমুখি যদি কোনো ইলেকশন আসে, অ্যাসেম্বলি ইলেকশন, মানে রাজ্যে সরকারে টিকে থাকা না থাকা তার উপর নির্ভর করবে, সেক্ষেত্রে অন্তত মানুষ এইটুকু এক্সপেক্ট করে সাধারণ বোধবুদ্ধিতে যে না, ঠিক আছে, তাহলে এত কিছু তার বিরুদ্ধে অভিযোগ আসছে যখন দলটার বিরুদ্ধে, একটা নর্মাল ক্ষেত্রে মানুষ কি ভাবে যে না, ঠিক আছে, তাহলে এবার আমরা যে প্রার্থী তালিকাটা ঘোষণা করব সেটার মাধ্যম দিয়ে আমরা জানান দেব যে আমরা একটা সুন্দর পরিচ্ছন্ন রেকটিফাইড একটা দল হিসেবে আগামীতে আসতে চাই, আমরা একটা সুন্দর শাসন ব্যবস্থা সামনের দিনে দিতে চাই। এই দেখো, আমাদের যা ভুল ত্রুটি হয়েছে হয়েছে, সেটা হয়তো আমরা নিজে মুখে পরিষ্কারভাবে স্বীকার করতে পারছি না দল রক্ষার খাতিরে, কিন্তু এই প্রার্থী তালিকার মাধ্যম দিয়েই তোমরা বুঝে নাও যে আমরা এটার মধ্যে দিয়ে কিন্তু একটা রেকটিফিকেশন প্রসেস চালাচ্ছি। কিন্তু যদি সেই একই শাসক দল তার সেই মানে সেই ক্যান্ডিডেট লিস্ট বা প্রার্থী তালিকা যদি দেখা যায় শুরু হয় দাগি একজন কোনো অভিযুক্তকে দিয়ে, যে শিক্ষা কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত, মানে শিক্ষা কেলেঙ্কারিটা শুরুই, মানে তদন্ত এবং হাইকোর্টের সওয়াল জবাব শুরুই হয়েছিল প্রায় যার নাম উঠে, এবং তৎপরবর্তীতে রেশন দুর্নীতি কেলেঙ্কারির অন্যতম মাথা, এবং তারপরেও যদি দেখা যায় যে স্বয়ং মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভা থেকে এমন যে নেতাকে বলেন যে মানে বোম বাঁধা হচ্ছে তার কি বলবো অভ্যাস হয়ে গেছে, এই রকম যদি একের পর এক লিস্টের মধ্যে দেখতে পাওয়া যায়, তখন সন্দেহ জাগে যে আদৌ সেই দলটা কোনো রেকটিফিকেশন আর চায় কিনা, বা আদৌ চায় না। এই এপিসোডে আপনাদের কোন পার্টি কোন মানে তাদের যে কি প্রার্থী তালিকা ঘোষণা করবে সেই নিয়ে আলোচনা করতে আমার এক ছিটেও ইচ্ছা নেই। তার কারণ আমি মনে করি যে গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি রাজনৈতিক দল প্রার্থী তালিকা ঘোষণা করবে, মানুষের নির্বাচনী অধিকারটা যাতে সুরক্ষিত থাকে, ভোটদানের অধিকারটা, সেটা তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সেই অধিকারগুলোকে যখন কেউ কেড়ে নেওয়ার চেষ্টা করে, তখন কি হয়? তখন এটা হয় মানুষকে ভোট দিতে যেতে দেওয়া হয় না, এবং শাসক একবার যদি কোনোভাবে জিতে ক্ষমতায় চলে আসে, যেমন 2011-তে হয়েছিল, তারপর থেকে শাসক একটা নির্দিষ্ট নেটওয়ার্ক তৈরি করে ফেলে, যাকে বলা হয় শাসন যন্ত্র। সেই শাসন যন্ত্র তৈরি করে ফেলে, যার মাধ্যম দিয়ে একের পর এক টার্ম, সেটা পঞ্চায়েত হোক, পৌরসভা হোক, সমবায় হোক, এখন তো অন্য কলেজ ফলেজ নির্বাচনগুলো উঠেই গেছে, এমনকি বিধানসভা হোক, লোকসভা হোক, সব নির্বাচনে একটাই মেশিনারি কাজ করবে, সেই যন্ত্রের একদম কপি করা ফর্মুলার মতো, এবং সেই ফর্মুলার মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া যায়, একটার পর একটা টার্ম জিতে চলো। আর জিতে যখন চলছো, তাহলে এবার নিজের আইনে চলো, নিজেই নিজের সংবিধান, নিজেই নিজের আইন, কে তার সাথে পারবে? সঙ্গে যদি প্রচুর পরিমাণে অর্থের যোগান থাকে, এবং সেটার মধ্যে একটা মেজর পার্ট যদি হয় কালো টাকা, তাহলে তাকে পায় কে? কিন্তু পায় কে? পায় হচ্ছে সময়।
মহাকাল, সময়ের নিয়ম, ইতিহাসের নিয়ম, এভাবে চলে না, চলতে পারে না। আচ্ছা, আপনারা দেখেছেন এই যে শুধু কলকাতা শহরে কেন, গ্রামাঞ্চলেও প্রচুর পুরনো জরাজীর্ণ বাড়ি থাকে, যেগুলো মিউনিসিপ্যাল বা কর্পোরেশন এরিয়াতে ঘোষণা করা হয় যে এটাকে এবার ভেঙে ফেলা উচিত, তার গায়ে নোটিশ দিয়ে দেওয়া হয়। অনেক সময় সেগুলো ভাঙা হয় না, তার ফলবশত কি হয়, টুকরো টুকরো ইট, কখনো ওপরে আগেকার দিনে যেমন ওই চৌকো চৌকো ছাদের টালি হতো, সেই টালি ভেঙে পড়া, কার্নিশ ভেঙে পড়া, হতে 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 এই ভেঙে পড়তে পড়তে হুড়মুড় করে একদিন সেই বাড়িটা ভেঙে পড়ে। এরকম ঘটনা ঘটে, আমরা চমকে উঠি, পরের দিন খবরের কাগজে দেখি যে ওখানে অমুক একটা জরাজীর্ণ বাড়ি ভেঙে পড়লো। যেটাকে নিয়ে আবার প্রশ্ন ওঠে, ওটাকে অনেকদিন আগেই ভেঙে ফেলা উচিত ছিল, কেন ভেঙে ফেলা হলো না? তাহলে তো এতগুলো মানুষের জীবনহানি হতো না। জানেন তো, নির্বাচন কমিশন একের পর এক যে ধরনের স্টেপ নিয়ে চলেছে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, এক মানে যেদিন ভোট ঘোষণা তার পরের দিন তাদেরকে সরিয়ে দেওয়া, শুধু না, নির্বাচনের কোনো কাজেই তাদের জড়িত রাখা যাবে না, আর একজনকে পাঠিয়ে দিল তামিলনাড়ুতে অবজারভার করে, এবং তারও পরে একের পর এক যে স্টেপগুলো নিয়ে চলেছে তার সংযোজন আমরা আগে থেকেই বলেছিলাম লিস্টে আরো প্রচুর আছে। কারণ গণেশ কুমার সিইসি তিনি প্রকাশ্য সাংবাদিক সম্মেলনে দুবার বলেছিলেন, একটা কলকাতায়, একটা দিল্লিতে, এখানে এই সমস্ত গত ভোটে যারা এই ধরনের দুর্নীতির সাথে জড়িত, ভোটের আগে ভোটের পরে যে সমস্ত হিংসামূলক ঘটনাগুলো ঘটেছে, সেগুলোকে যারা প্রশ্রয় দিয়েছে, যারা প্রতিকার করেনি, তার সাথে যারা জড়িত, তাদের প্রত্যেকের লিস্ট ওনার কাছে এসে পৌঁছিয়েছে, এবং প্রত্যেকের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে, এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ভোটেও যারা যারা দুর্নীতি বা এই ধরনের অসাধু উপায়ের চেষ্টা করবে, যে সমস্ত আধিকারিক বা অফিসার যা কিছু হোক, তারা শুধু এই ভোটের সময় না, ভোটের পরেও কিন্তু তাদের জন্য শাস্তি তোলা থাকবে, এটা একদম ক্লিয়ার করে দিয়েছেন। এবং তখন যেটা হয়েছিল, আপনাদের সকলের মতো আমাদের মনের মধ্যেও খুব কনফিউশন ছিল, তো নির্বাচন কমিশন বলেই থাকে, হয় আর কোথায়, ওই একটু হুমকি ভর্ৎসনা করলো, নিন্দা করলো, এই হয়েই হয়ে যায়। তাহলে সাধারণ মানুষ কি বুঝে ফেলেছিল, কিচ্ছু হবে, এই কিচ্ছু হবে নাটা মানুষ প্রত্যেক মুহূর্তে চমকে চমকে উঠছে। এবার যেটা আমরা বলেছিলাম যে এবার হবে, আমরা কিন্তু আগাগোড়া বলে আসছি এবার হবে। এবং আমি এর বেশ কয়েকটা আগে একটা এপিসোড করেছিলাম যে নির্বাচন কমিশনের নিজের হাতে যে ক্ষমতাটা আছে, তাতে করেই যদি নির্বাচন কমিশন তার নিজস্ব ক্ষমতাটুকুই প্রয়োগ করে, সেটা ও রাষ্ট্রপতি শাসনের বাপ হতে পারে এই রাজ্যের ক্ষেত্রে। আজকে তারই সংযোজন, 13 জন ডিএম, 11 জন ডিএম, 2 জন ডিইও, 5 জন ডিআইজি, ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার এই যে আধিকারিক, পুরো তাদেরকে সরিয়ে দেওয়া হলো। এর অভিঘাতটা বুঝতে পারছেন সবাই? কেন বলছি, আমি এর আগেই বলেছিলাম এই এপিসোডের শুরুতে যে একজন শাসকের একটা শাসন যন্ত্র থাকে, তাহলে সেই শাসন যন্ত্রের প্রত্যেকটি আলাদা আলাদা পার্টস থাকে, নাট বল্টু থাকে, বিয়ারিং থাকে, তবে সেইটা চলে। এবার সেইটা দিয়েই তো এতদিন এই প্রভুত্ব কায়েম করে রাখার চেষ্টা। জনমতের আসল প্রতিফলন কি আদৌ হয়েছে? পৌরসভায় কেউ ভোটই দিতে পারেনি, পঞ্চায়েতে দিনের পর দিন কেউ ভোটই দিতে পারেনি। ভোট কি মানে, পশ্চিমবঙ্গের মানুষ না, এমন এমন মানুষ আছে ওই ইভিএম মেশিনটা কেমন দেখতে আর কেমন করে ভোট দিতে হয় সেটাই ভুলে গেছে, সেই পর্যন্ত গিয়েই পৌঁছতে পারেন।
যাওয়া মানে যাচ্ছি, কিন্তু ফিরবো কিনা কোনো সিওরিটি নেই। এরকম যেখানে অবস্থাটা ছিল, সেখানে এই স্টেপগুলো হওয়াতে আমার কি মনে হচ্ছে বলুন তো, ওই বাড়িটার, ওই জরাজীর্ণ বাড়িটার একটা একটা করে ইট খসে পড়ছে। হুড়মুড় করে ভাঙাটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে পড়ে থাকলো কি? আপনারা যারা রাষ্ট্রপতি শাসনের কথাটা বলেন টলেন, সেটা আমরাও বলি, সকলেই বলি। কেন বলি না, তাছাড়া এই রাজ্যের এই প্রশাসন, এই পুলিশ দিয়ে ভোট কখনো নিরপেক্ষ হতে পারে না। এটা সোজা হিসেব একদম। সেটা আশা করা যায় যে অন্তত নির্বাচন কমিশন, কোর্ট, এই সমস্ত তাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছিয়েছে। এবং তার সাথে যদি যোগ করেন এই যে পরপর যে স্টেপগুলো আসছে, এটা একদম ভাবার কারণ নেই যে এখানেই থেমে যাবে। 2.5 লক্ষ সেন্ট্রাল ফোর্স কিন্তু আসছে, তবে সেটা ধাপে ধাপে আসবে। আসামে ভোট আছে, এক একটা রাজ্যের ভোট শেষ হবে, আরো প্যারামিলিটারি ফোর্স বা সেন্ট্রাল ফোর্স বাড়তে থাকবে। বুথের ভিতরেও থাকবে, বুথের বাইরেও থাকবে, চিন্তার কোনো কারণ নেই। এবং এই যে আমরা যেটা সবসময় চাই যে ভারতের সংবিধান, ভারতের আইন মতে একটা সমাজ চলবে। মানে আপনার সাথে যদি আমার এই মুহূর্তে একটা তর্কাতর্কি হয়, বাদ বিসংবাদ হয়, যেটা কিনা একটু অস্বস্তিকর পর্যায়ে গিয়ে পৌঁছলো, তাহলে হয় আপনি অথবা আমি অন্তত আমাদের ফোনটা তুলে থানায় যেন ফোন করতে পারি, থানা যেন আমাদের অভিযোগটা নেয় এবং সেই অনুযায়ী যেন সে তদন্ত করে, এবং সেই তদন্ত কোর্টে যা বিচার হবে হবে। এটাই তো একটা আইনের শাসন। এবং সেই জায়গাটা যদি তা না হয়, মানুষ যদি পুলিশের কাছে যাওয়াটাই ছেড়ে দেয়, গিয়ে কিছু হবে না, এই জায়গাটা যদি তৈরি হয়ে যায়, রাস্তায় গাড়ি চালানো থেকে শুরু করে, একজন হকার মাল বিক্রি করবে থেকে শুরু করে, একজন সবজি বিক্রি করা মানুষ, অথবা খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী মানুষ, নিজের চাকুরি ক্ষেত্র থেকে শুরু করে আর একদম চাষবাসের ক্ষেত্র, যা খুশি যেখানে খুশি আপনি হাত দিন, এই মুহূর্তে প্রতিটি জায়গাতে পচন, প্রতিটি জায়গাতে হচ্ছে শাসক দলের একটা না একটা ওই অক্টোপাসের সুর সেখানে লুকিয়ে আছে, হোস পাইপের মতো নিয়ে কিভাবে সেখান থেকে, কি একটাই উদ্দেশ্য, কিভাবে সেখান থেকে টাকা নেব, কিভাবে সেই জায়গাটাকে নিষ্পেষণ করা যাবে, কিভাবে তাকে ভয় দেখানো যাবে। এবং সাধারণ মানুষ ব্যাপারটার সঙ্গে এই গত 15 বছরে ধীরে 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 অভ্যস্ত হয়ে ফেলে এমন একটা সমাজ তৈরি হতে চলেছিল যেখানে ভাবতে পারা যায় না, এরকম অনেক মানুষজন বলতে শুরু করেছিল যে ওখানে সার্টিফিকেট নিতে গেলে ওখানে তো 500 টাকা দিতে হয়। গরিব মানুষ, মেলা এক জায়গায় মেলা দেবেন তিনি, মেলায় উনি ওই ধরা যাক খেলনা টেলনা টুকটাক চুড়ি, হাতের চুড়ি টুড়ি, মেয়েদের ক্লিপ, সেফটি পিন, এই সমস্ত থাকে না যে সমস্ত সাজার জিনিস, সেইগুলো নিয়ে আজকে এখানে মেলা, তো কালকে আর একটা জায়গায় মেলা হয়, উনি সেখানে যান। তা সেই মানুষটা একটা মেলা থেকে যখন আর একটা মেলায় যাচ্ছেন, আমার সাথে পাশে টোটোয় বসে বেশ কয়েকদিন আগের কথা বলছি, তা তিনি নেমে বলছেন, মানে তার টোটো ভাড়াটা দেওয়ার মতো আর অবস্থা নেই, এই কারণে তার কাছ থেকে 5,000 টাকা নিয়ে চাওয়া হয়েছিল, শেষ পর্যন্ত দিতে পারেননি। 2,500 টাকা দিয়ে কোনো রকমে সেই মেলা থেকে পালিয়ে এসে বলেছেন দরকার নেই আমার ব্যবসা করবার। এই যখন রাজ্যের অবস্থা, এ তো সামান্য ব্যাপার। আর ওখানে কোথায় চকলেট বোম ফাটলো, কোথায় কালীপটকা ফাটলো, এসবের তো গুনতি নেই। কোথায় চাল উড়ে গেল, কোথায় বাড়িটা শুদ্ধ উড়ে গেল, কোথায় গ্রাম শুদ্ধ আগুন লেগে গেল, এসবের কোনো হিসাব নিকাশ নেই। সেই যেখানে অবস্থা, সেখানে ইট তো খসে পড়বেই। সেই সিস্টেমটা যদি, এই পুরো সিস্টেমটার মধ্যে দিয়ে যখন এই পুরো ব্যাপারটা পরিচালনা হচ্ছিল, সেটার অন্তত শাসক দল দেখাতে পারতো, তার প্রার্থী তালিকা ঘোষণা করে যে হ্যাঁ দেখো আমরা রেকটিফিকেশন করছি নিজেদেরকে, তার চিহ্ন মাত্র দেখা গেল, এটা আক্ষেপ লাগলো একটা সাধারণ মানুষ হিসেবে। 2, এই যে সিস্টেমটা নির্বাচন কমিশন পাল্টাতে শুরু করেছে, এই যে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার মতো একটা লক্ষণ দেখা যাচ্ছে,
এইটা এবার বাংলার জনগণের কাছে, পশ্চিমবঙ্গের জনগণের কাছে কিন্তু একটা বড় সুযোগ, যে এই আইনের শাসনটা যেন আমাদের ভবিষ্যতেও কন্টিনিউ করে, দেশে যেন সংবিধান এবং আইনের শাসনটাই থাকে, এবং এনশিওর করা নিজের ভোটটাকে, যে আমি ভোটটা দিতে যাব, তার জন্য যত যত রকমের এই নির্বাচন কমিশনের বিভিন্ন রকম অ্যাপ বলুন, অত্যাধুনিক প্রযুক্তি বলুন, সেইগুলোর সাহায্য নেওয়া, নিজেদের একজোট থাকা। দুষ্কৃতি বেশি থাকে না, গ্রামের মানুষ বেশি থাকে, কিন্তু অল্প দুষ্কৃতি অসংখ্য মানুষকে ভয় পাইয়ে রেখে দেয়, সেটাই হচ্ছে তাদের টেকনিক। কিন্তু এই যে 72 জনের মতো বাদ পড়ে যাওয়া, ওই যে বলেছিলাম আগে যে কোন রাজনৈতিক দলের একটা আদর্শ থাকে, যেমন কমিউনিস্টদের একটা কমিউনিজম আদর্শ আছে, তাদের মার্কস এঙ্গেলসের লেখা থেকে শুরু করে মার্ক্সীয় দর্শন, সেটা একটা আলাদা দর্শন, সেই তত্ত্বকে তারা মেনে চলে। কমিউনিস্ট মানেই সে সিপিএম তা নাও হতে পারে, তেমনি কংগ্রেসীরা তারা তাদের একটা নিজস্ব, সে খারাপ হোক ভালো হোক, দেশের প্রচুর ক্ষতি করেছে, তারা ভেঙে টুকরো টুকরো করে দিয়েও শেষ শেষ মানে খুশি হয়নি, সে ছেড়ে দিন। কিন্তু তাদেরও একটা, যে ওই স্বাধীনতা আন্দোলনের সময়কার একটা বেশ একটা রবিনহুড আদর্শ, বা অন্যান্য মানে পরবর্তীকালে, স্বাধীনতা সংগ্রামীদের কথা বলছি না, পরবর্তীকালে সেই কংগ্রেস দলটা, তাদের একটা একটা মিনিমাম নীতি আদর্শ মেনে চলবার মতো ব্যাপার থাকে। কিন্তু এই দলটার তো মূলত ব্যবসা, মানে একটা টিকিট পাওয়া মানে হচ্ছে একটা 5 বছরের মতো একটা খুল্লা করে খাওয়ার মতো একটা ব্যবসার দোকানের চাবি। সেই চাবি যদি না পাও, সেই চাবি যদি কেড়ে নেয় কেউ, তাহলে তো এই মুহূর্তে রাজ্যে যা হচ্ছে, টিকিট না পেয়ে যা হচ্ছে তাই হবে। উদ্দেশ্য ওনাদের ওই প্রার্থী তালিকা, কে টিকিট পেল না সেটা নিয়ে নয়, ইট কিন্তু খসে খসে পড়ছে। এবার ওই বাড়িটার কি দশা হবে সেটাই বাংলার মানুষকে ঠিক করতে হবে, জরাজীর্ণ বাড়িটার। এপিসোডগুলো কেমন লাগছে আপনারা জানাবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর আপনাদের সুচিন্তিত কমেন্ট মানে জানাবেন লিখে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সকলের মনের কথা বলে। নমস্কার।